বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পর্যায় সারণী যে আলোচনাগুলো করছিলাম তার ধারাবাহিকতায় এখন আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। আমাদের ফার্স্ট হলো তোমার ধাতব ধর্ম নিয়ে আলোচনা। তো ধাতব ধর্ম কাকে বলে? আসলে ধাতব ধর্ম এর পিছনে আমরা অনেকগুলো ভিউ যোগ করতে পারি। একটি হলো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন হয়, এটিও ধাতব ধর্ম। আরেকটি হলো যদি এর অক্সাইড পানির সাথে যুক্ত করা হয় এবং পানির সাথে যদি যুক্ত হয় তাহলে সেটি ক্ষার উৎপন্ন করে। সুতরাং ধাতব ধর্ম বলতে কোনো ধাতুর যে সমস্ত বৈশিষ্ট্য থাকে এটি যদি কোনো মৌলের থাকে তাহলে সেটি তার জন্য ধাতব ধর্ম। এরপরে হলো অধাতব ধর্ম। অধাতব ধর্মগুলোর মধ্যে একটা অধাতুর কি কি ধর্ম হতে পারে? ফার্স্ট, সেটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন হয়, এটা চকচকে নয়, এটাতে আঘাত করলে কোনো শব্দ হয় না। এরকম বেশ কিছু অধাতব ধর্ম কিন্তু আছে যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা অধাতব অপশনকে সহজেই ক্লাসিফিকেশন করতে পারি, ধাতব এবং অধাতব অংশকে আলাদা করে দিতে পারি। তো এখানে অধাতব ধর্মগুলোর মধ্যে উল্লেখযোগ্য মূল ভিউটা হলো যে এরা কখনো যদি পানির সাথে যুক্ত হয় তাহলে অ্যাসিড অংশ তৈরি করবে। এরপরে পরমাণুর আকার, ব্যাসার্ধ এগুলো নেই। আমরা জানি যে একটি পরমাণুর আকার এর সাথে তার সক্রিয়তা এবং অন্যান্য রাসায়নিক ধর্মগুলোর বিষয়ে কিন্তু তার একটা গভীর সম্পর্ক আছে। সাধারণত দেখা যায় যে পরমাণুর আকার পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে ক্রমান্বয়ে হ্রাস পায়। এর কারণ হলো যে বাম থেকে যখনই আমরা ডান দিকে যাচ্ছি তখন একটি করে প্রোটন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একটি করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। ফলে প্রোটন আর ইলেকট্রন গুলোর মধ্যে যে সার্বিক আকর্ষণের যে মান সেটি অনেক বেশি উচ্চ হয়। ফলে ক্রমান্বয়ে পরমাণুর যে ব্যাসার্ধ সেটি কিন্তু ছোট হয়ে আসে এবং অর্থাৎ পরমাণুর আকার ছোট হয়ে যায়। আবার একই পর্যায়ে যদি আমরা এই বাম থেকে ডান দিকে না গিয়ে নিচের দিকে যাই তাহলে দেখা যাবে যে নিচের দিকে একটি করে ইলেকট্রন যুক্ত হয়েছে, একটি ইলেকট্রনের স্তর যুক্ত হয়েছে, ফলে পরমাণুর আকারটা বড় হয়ে গেছে। সুতরাং আমরা অনায়াসেই বলতে পারি যে একটি পরমাণু যদি আমরা বাম থেকে ডান দিকে যাই তাহলে পরমাণুর আকার ক্রমান্বয়ে ছোট হয়, আর যদি এটি উপর থেকে নিচের দিকে বা নিচ দিকে একটি স্তর ইলেকট্রন যুক্ত হওয়ার কারণের জন্য পরমাণুর আকার বড় হয়। এই বিষয়টি হলো আকারের সাথে সংশ্লিষ্ট। এখন আকারকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু ধর্ম নিয়ে এখানে আলোচনা আছে। একটি হলো আয়নীকরণ শক্তি, অর্থাৎ আয়নে পরিণত হওয়ার জন্য যে শক্তি নিয়ে আলোচনা। এখানে ইলেকট্রন যদি ত্যাগ হয় বিশেষ করে ধাতুর ক্ষেত্রে তাহলে সেখানে 1 মোল পরিমাণে ইলেকট্রন কোন সিস্টেম থেকে অর্থাৎ রাসায়নিক কোন সিস্টেম থেকে বের হয়ে যাবে এবং সেখানে কি পরিমাণ শক্তি গৃহীত হবে সেই পরিমাণটাই হলো আয়নীকরণ শক্তি। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে ইলেকট্রন বের হচ্ছে তো শক্তি ঢুকতেছে। আবার পরবর্তী অপশনে এসে আমরা যদি এটি দেখি যে এই আয়নীকরণ শক্তির বেলায় ধাতুর বেলায় যে রুলসটি ফলো করে অধাতুর বেলায় কিন্তু রুলসটা কিন্তু তার ঠিক বিপরীত। ধাতুর বেলায় দেখা যায় যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এর ধাতব ধর্ম শুধু হ্রাস পায় না, এর ইলেকট্রন এর যে আয়নীকরণ শক্তি সেটির মানও কিন্তু ক্রমান্বয়ে কমে আসে। তো আয়নীকরণ শক্তির মান যতই আমরা এই নিচের দিকে নিয়ে যাব একটি করে নতুন স্তর যুক্ত হওয়াতে দেখা যায় যে পরমাণুর বহিস্থ শেলের ইলেকট্রনটা কেন্দ্র থেকে আরো দূরে অবস্থান করে, ফলে অতি সহজেই ইলেকট্রন ত্যাগ করে এবং তার আয়নীকরণ শক্তির মানটা কমে যায়। অন্যদিকে যদি বাম থেকে আমরা ডান দিকে যাই তাহলে পরমাণুর আকার ছোট হওয়ার সাথে সাথে কেন্দ্রের সাথে তোমার প্রোটনের আকর্ষণ বল সুদৃঢ় হয়, ফলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। আমরা ঠিক একই প্রসেসে এখানে ইলেকট্রন আসক্তির বিষয়টি দেখব। ইলেকট্রন আসক্তিটা এটা কার সাথে রিলেটেড? এটা হলো ইলেকট্রনকে যে ভালোবাসে, ইলেকট্রনকে যে আকর্ষণ করে, অর্থাৎ ইলেকট্রন সাধারণত অধাতব পরমাণু গ্রহণ করে এটি ঋণাত্মক আয়নে পরিণত হয়, আর এই ধর্মটি হলো তার জন্য ইলেকট্রন আসক্তি। সাধারণত 1 মোল পরিমাণে কোনো অধাতব পদার্থ সেটি গ্যাসীয় অবস্থায় যদি 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে যে পরিমাণ শক্তি এখান থেকে নির্গত হয় সেটি হলো তোমার ইলেকট্রন আসক্তি। এরপরে আমাদের দেয়া আছে
তড়িৎ ঋণাত্মকতা। ঋণাত্মকতা হলো একটি প্রবণতা, অর্থাৎ অক্সিজেন যদি একাধিক পরমাণুর মধ্যে গৃহীত হয় তাহলে দেখা যায় যে তারা যারা এই ইলেকট্রনের প্রতি বেশি আসক্ত তারা বেশি ইলেকট্রন গ্রহণ করবে, যাদের আসক্তি ইলেকট্রনের প্রতি অতটা নেই তারা কম ইলেকট্রন গ্রহণ করবে। তো এমনকি যে সমযোজী বন্ধন তৈরি করার সময়ও যে পদার্থের ঋণাত্মকতার মান বেশি সে তার নিচের দিকে তোমার ইলেকট্রনকে কাছে টেনে নেবে। এই যে ইলেকট্রনকে যে ভিন্ন কৌশলে কাছে নেওয়া হচ্ছে বা সরাসরি গ্রহণ করা হচ্ছে না, এই বিষয়টিকে বলা হয় হলো তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রনের এক ধরনের প্রবণতা, যে ইলেকট্রন কিভাবে সেখানে গৃহীত হয়। কি ঠিক আছে, বুঝতে পারছো কি? লাস্টে তোমার দেওয়া আছে ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু, এটি ৭৯ পারার কথা। ক্ষার ধাতুগুলো গ্রুপ 1 এবং 2 মৌলগুলো ক্ষার ধাতু বলা হয়, কারণ এদের উপকরণ মাটিতে একে হলো মাটিতে থাকে আর দুই হলো তোমার এদের নরমাল সোর্স আছে। আর মৃৎ ক্ষার ধাতু মানে হলো মৃত্তিকার উপকরণটা সেখানে থাকে, বিশেষ করে ক্যালসিয়ামের কথাটা এখানে মনে রাখতে হবে। আর এরপর আছে ক্ষার ধাতু। গ্রুপ 2 মৌলগুলো, গ্রুপ 1 এর মৌলগুলোকে বলা হয় সাধারণত ক্ষার ধাতু। মুদ্রা ধাতু হলো গ্রুপ তোমার হলো 11 এর মৌলগুলোকে সাধারণত বলা হয় মুদ্রা ধাতু, কারণ এই মুদ্রা বা এই কয়েনের বিষয়টি সারা বিশ্বে কিন্তু যথেষ্ট ডিমান্ডেবল হয়ে কিন্তু এটি প্রচলিত আছে। এরপর আছে হ্যালোজেন গ্রুপ। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এইরকম প্রায় ৫-৬টা মৌল যে গ্রুপটি আছে, যেখানে এই গ্রুপগুলো সাধারণত ইলেকট্রন গ্রহণের মধ্য দিয়ে তারা তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মধ্যে ইলেকট্রন নিয়ে অর্জন করে। তো এই জন্য এদের নামটি এরকম দেওয়া হয়েছে। হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে সমুদ্রের লবণ উৎপাদক, অর্থাৎ এদের মাধ্যমে সমুদ্রের লবণ গুলোকে নিয়ে বিশেষ প্রক্রিয়ায় রিফাইন করে আমরা কিন্তু বাজারজাত করে থাকি। এখন এই যে হ্যালোজেন গ্রুপ থেকে যে তোমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন অপশন গুলো পাওয়া যায়, বিশেষ করে আমরা ক্লোরিনের কথা যদি বলে থাকি তাহলে সেখান থেকে কিন্তু আমাদের এটি মনে রাখতে হবে যে সামুদ্রিক লবণের অন্যতম প্রধান সোর্স হলো এই হ্যালোজেন গ্রুপের মৌলগুলো থেকে তৈরি করা লবণগুলো। তো আমরা শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড অনেক সময় খাবার লবণ বলে ভুল করি, আসলে খাবার লবণ এটি, বাট অন্যান্য লবণগুলো কিন্তু আমাদের জানতে হবে এবং বুঝতে হবে। এরপরে আছে হলো নিষ্ক্রিয় গ্যাস। গ্রুপ 18-তে অবস্থিত মৌলগুলোকে সাধারণত নিষ্ক্রিয় মৌল বলা হয়, কারণ এরা এক ধরনের স্থিতিশীলতা লাভ করেছে, এরা কোনো প্রয়োজনে ইলেকট্রন গ্রহণ করে না, বর্জন করে না, শেয়ার করে না, এই জন্য এরা স্থিতিশীল। এরপর আছে অবস্থান্তর মৌল। এটি তোমার 3 থেকে 12তম মৌল পর্যন্ত অবস্থান্তর মৌল, এবং এক্ষেত্রে সাধারণত দেখা যায় যে অবস্থান্তর মৌলগুলো সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের মধ্যে তারা রঙিন যৌগ তৈরি করে, এবং অবস্থান্তর মৌলের বিভিন্ন বিক্রিয়ায় প্রভাবক হিসেবে এটি কাজ করে। এই বিষয়গুলো এখানে মোটামুটি উল্লেখ আছে। এখানে কিন্তু লেখা আছে ক্যালসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু কেন বলা হয়, হিলিয়ামকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো নিয়ে তোমার কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। আচ্ছা, তাহলে আমরা পড়ার মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। সেটি হলো পর্যায় সারণীর সুবিধা। আমরা যে পর্যায় সারণী এটি পড়ছি তাহলে এর সুবিধা কি? এর প্রথম সুবিধা হলো রসায়নে প্রায় 118টি মৌল, এগুলোকে 118 প্রকার রসায়নে কিন্তু লিপিবদ্ধ করতে হয়। এই অসুবিধা থেকে পরিত্রাণের জন্য মৌলগুলোর মধ্যে বিভিন্ন রাসায়নিক ধর্ম, বৈশিষ্ট্য এগুলোর এক ধরনের গবেষণা করার জন্য এবং রসায়নের পাঠকে সহজীকরণ এবং সাবলীল করার জন্য আমাদের পর্যায় সারণীর কোনো বিকল্প নেই, কারণ এখানে যেহেতু গ্রুপিং করা হচ্ছে। নতুন নতুন মৌল আবিষ্কার আমরা পূর্বেই পড়েছি যে ম্যান্ডেলিস যখন তার পর্যায় সারণীটি প্রস্তুত করেন তখন প্রায় 63টা মৌল আবিষ্কার হয়েছিল, কিন্তু ওনার রচিত যে ঘরগুলো সেখানে ঘর ছিল 66টা। তিনি বাকি মৌলগুলো তারা একটা মানে ঠিক হবে এই বিষয়টি কিন্তু এখানকার কথায় লেখা আছে যে আমরা 66টার মধ্যে ওখানে তখন 63টা পাইছিলাম, বাকি মৌলগুলো কিন্তু এই প্রক্রিয়াতে আবিষ্কার হয়েছে। গবেষণার ক্ষেত্রে পর্যায় সারণীর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেহেতু একই ধরনের মৌলগুলো একই স্তরে আমরা স্থান দিচ্ছি, সেক্ষেত্রে এটার আলাদা একটি গুরুত্ব কিন্তু অবশ্যই আছে।
আমার মনে হয় এই আলোচনার মধ্যে দিয়ে আমরা এই পড়াটি মোটামুটি শেষ পর্যায়ে আছি। তোমার কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এর মধ্যে দিয়ে আজকের আলোচনাটি এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।